আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই স্বল্প পরিসরে আমার পরিচয়। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। আজকে আমরা পড়ব বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই পৃথিবীতে দুটি বস্তু বিদ্যমান, এক হচ্ছে জীব আর জড়। এই পৃথিবীর যদি সমস্ত বস্তুকে আমরা হিসেব করি তাহলে আমাদের চোখে ভাসবে জীব এবং জড়। জীবের মধ্যে আবার দুই ভাগ আছে, উদ্ভিদ এবং প্রাণী। প্রাণী আমরা যদি চারদিকে তাকাই আমাদের আশেপাশেই অনেক প্রাণী আমরা দেখতে পাই। আবার সমুদ্রে অনেক প্রাণী থাকে, ভূপৃষ্ঠে অনেক প্রাণী, সমুদ্রে অনেক প্রাণী, আবার তোমরা জঙ্গলে গেলে আর এক ধরনের প্রাণী দেখতে পাবা। তাহলে প্রাণী অনেক রকম হয়। এই অনেক রকম অর্থাৎ বিশাল অসংখ্য ধরনের প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এই জগৎ। এই 15 লক্ষ প্রজাতির প্রাণীর সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমরা কিভাবে বিজ্ঞান ভিত্তিক পড়ালেখা করব সেই বিষয়ে আজকে আমাদের এই অধ্যায়। তো আমরা প্রথমে কিছু চিত্র দেখি। দেখো, এখানে তোমাদের পরিচিত বেশ কিছু চিত্র আছে। প্রথমে প্রজাপতি, তারপর বাঘ, মানুষ, তারপর হচ্ছে ব্যাঙ, মাকড়সা, মাছ, পিঁপড়া, শামুক, তারপর আরশোলা। এগুলো আমরা আমাদের অনেকেরই দেখা। বাঘকে আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু আমরা চিড়িয়াখানা গেলে বাঘকে দেখতে পাই, টিভিতে দেখতে পাই। তো আমরা ছবিগুলো দেখলাম। তাহলে এই প্রাণীগুলোকে আমরা একত্রে বলতে পারি প্রাণী জগৎ। শুধু এগুলোই না, আমরা বললাম যে আমাদের ভূপৃষ্ঠে জঙ্গল, বন জঙ্গল এবং সমুদ্রে অনেক ধরনের প্রাণী আছে যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি, অনেকগুলো দেখতে পাইনি। তো এরকম আরও অনেক প্রাণী আছে, আমরা একটা ভিডিও দেখতে পারি।
তাহলে দেখো, আমাদের দেখা অদেখা অনেক প্রাণী নিয়েই প্রাণী জগৎ। তাহলে এই বিশাল প্রাণী জগৎকে জানার জন্য আমরা কি করতে পারি? এই বিশাল প্রাণী জগৎকে সহজে সুশৃঙ্খলভাবে প্রাণী জগৎকে জানার জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি, প্রাণী জগতের একটা শ্রেণীবিন্যাস করতে পারি। কেমন শ্রেণীবিন্যাস? ধরো যে যাদের পা দুইটা, যারা জন্মের পরে মায়ের দুধ পান করে, যারা চার পায়ে চলে, যাদের মেরুদণ্ড আছে, যাদের মেরুদণ্ড নাই, যাদের মাথায় পুঞ্জাক্ষী থাকে, যেমন প্রজাপতির মাথায় দুটো অ্যান্টিনা আছে, আবার ব্যাঙ দেখো পানিতেও থাকে, ডাঙায়ও থাকে। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী আমরা প্রাণী জগৎকে যদি ভাগ করে নিয়ে অধ্যয়ন করি বা পড়ালেখা করি, তাহলে আমাদের পড়ালেখাটা অনেকটাই সহজ হবে। এই সহজে প্রাণী জগতের সমস্ত জীবকে জানার জন্য, তাদের বৈশিষ্ট্য, ধরন এবং গুণ, মানব জগতে তাদের ব্যবহার ইত্যাদি জানার জন্য সমস্ত প্রাণী জগৎকে আমরা কি করতে পারি? শ্রেণীবিন্যাস করতে পারি। তাহলে আমরা শ্রেণীবিন্যাস করব। আজকের পড়ার অধ্যায়ের নামই হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আমরা মূলত আজকে অমেরুদণ্ডী প্রাণীর আলোচনা করব। আমরা প্রাণী জগৎ আগেই বলেছি, আমরা উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করব না, প্রাণী জগৎ নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যানিমেলিয়া জগৎ নিয়ে আলোচনা করব। অ্যানিমেলিয়ারও অমেরুদণ্ডী প্রাণীটা নিয়ে মূলত আলোচনা করব। তো আগে আমরা প্রাণীকে দুই ভাগে ভাগ করে নিই। দেখো, এখানে কিছু প্রাণী আছে, এই প্রাণীগুলোর সাথে কিছুটা মিল আছে, এমন করে একটু সাজানো যায় না। দেখো তো, কিছুটা মিল বলতে আমি একটু হিন্টস দিই। যারা পানিতে বাস করে, যাদের মেরুদণ্ড আছে, আবার যারা ধরো যে ডাঙায় বাস করে, আবার যারা মায়ের দুধ পান করে, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো আমরা একটা ভাগ ধরি যে যাদের মেরুদণ্ড আছে, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে ভাগ করে কি করা যায়। দেখো, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে একখানে নিয়ে আসি। আর সোলার মেরুদণ্ড নয়, তাহলে মানুষ, ব্যাঙ, মাছ এগুলোর মেরুদণ্ড আছে, বাঘের মেরুদণ্ড আছে। তাহলে দেখো, এইখানে মানুষ, বাঘ, মাছ এবং ব্যাঙ, এই কয়েকটা প্রাণীর মেরুদণ্ড আছে। তাহলে এই যাদের মেরুদণ্ড থাকে তাদেরকে আমরা কি বলতে পারি? মেরুদণ্ডী প্রাণী। আর যাদের মেরুদণ্ড থাকে না, অর্থাৎ এই চারটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর বাকিগুলো অমেরুদণ্ডী প্রাণী। তাহলে এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলবো, আর ওগুলাকে বলবো অমেরুদণ্ডী প্রাণী। তাহলে এখন দেখো, এই জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করে, এইভাবে কিন্তু একটা বিন্যস্ত করলাম, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, এইভাবে কিন্তু বিন্যস্ত করলাম। তো এই জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটিকেই কিন্তু আমরা বলবো শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে আমরা জেনে গেলাম। শ্রেণীবিন্যাস কাকে বলবো? জীব জগৎকে, বিশেষ করে জীব জগৎ, অর্থাৎ এখানে প্রাণী উদ্ভিদ বলা হয়নি, জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই বলা হবে শ্রেণীবিন্যাস। তো দেখো, আমরা কিছু বিজ্ঞানী ছবি দেখি। এই মহান মানুষকে তোমরা হয়তো চিনতে পারো, এরিস্টটল। ইনি জন রে এবং ইনি ক্যারোলাস লিনিয়াস। এই তিনজনে কিন্তু শ্রেণীবিন্যাস বিদ্যা, অর্থাৎ প্রাণী জগৎকে ধাপে ধাপে ভাগ করার চিন্তা করেছিলেন, এবং এই চিন্তাতেই তারাই কিন্তু প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে গিয়েছিলেন। এর মধ্যে সর্বোচ্চ অবদান ছিল সম্মানিত ক্যারোলাস লিনিয়াসের। এই জন্য এই তিনজনের মধ্যে ওনাকেই প্রাণী বিন্যাসের জনক বলা হয়। তাহলে প্রাণী বিন্যাসের জনককে
ক্যারোলাস লিনিয়াস। তোমরা এই মহান বিজ্ঞানীর জন্মসাল এবং মৃত্যুসালটাও মনে রাখতে পারো, বইয়ে আছে, এখানে নাই। এবারে আমরা দেখি, আমরা কয়েকটা জিনিস শিখলাম। শ্রেণীবিন্যাস কাকে বলে, আবার শ্রেণীবিন্যাসের জনককে। শ্রেণীবিন্যাসের জনক লিনিয়াস, ইনি কিন্তু শুধু শ্রেণীবিন্যাস করেই ক্ষান্ত হননি, শ্রেণীবিন্যাসকে আবার ভাগ করার জন্য, একবারে নামকরণ করার জন্য, যে আমি শ্রেণীবিন্যাস করলাম কাজ শেষ এমনটা না, নামকরণ করার জন্য কি করলেন, যে দ্বিপদ নামকরণ, অর্থাৎ 2 পদ বিশিষ্ট একটা নামকরণ দিলেন। 2 পদ বিশিষ্ট নামকরণ কেমন, যে একবারে শেষের ধাপ প্রজাতি এবং তার উপরের ধাপ গণ, গণ এবং প্রজাতি নিয়ে বৈজ্ঞানিক নামকরণ করলেন, যাকে বলা হয় দ্বিপদ নামকরণ। অর্থাৎ আমাদের আবিষ্কৃত সকল প্রাণীকে 2 পদ বিশিষ্ট নামে বিভক্ত করেন, একে দ্বিপদ নামকরণ বলা হয়। এর মধ্যে 2টি অংশ থাকে, একটি গণ আর একটি প্রজাতি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স, হোমো গণ, সাপিয়েন্স প্রজাতি। তাহলে ইনি কিন্তু দ্বিপদ নামকরণেরও প্রবক্তা। এবারে দেখো, এই প্রাণী জগৎকে, আমরা প্রাণী জগৎ সম্পর্কে জানলাম। এই প্রাণী জগৎকে যদি আমরা ধাপে ধাপে বিন্যস্ত করতে চাই, তাহলে দেখতে পাবো এই প্রাণী জগৎকে 9টা পর্বে ভাগ করা যায়। কয়টা পর্ব? 9টা পর্ব। তাহলে অ্যানিমেলিয়া জগৎকে আমরা 9টা পর্বে ভাগ করতে পারি। যেমন প্রথমে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। 9টা পর্বে আমরা ভাগ করতে পারি। এই 9টা পর্বে ভাগ করার পর কর্ডাটা যে পর্বটি আছে, সেই কর্ডাটা পর্বটিকে আমরা কিন্তু আবার 3টা উপপর্বে ভাগ করতে পারি। 3টে উপপর্বে ভাগ হয়। কেমন 3টে উপপর্ব? দেখো, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে ভার্টিব্রাটা যেটা আছে, এই ভার্টিব্রাটা আবার 7টা শ্রেণীতে বিভক্ত। 7টা শ্রেণী কি কি? সাইক্লোস্টোমাটা, কন্ট্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তোমরা এবং আমরা মানুষ, আমরা কোন পর্বে, কোন উপপর্বে এবং কোন শ্রেণীতে পড়তে পারি তোমরা জানো। আমরা মায়ের দুগ্ধ পান করি, সুতরাং আমরা স্তন্যপায়ী। আমাদের মেরুদণ্ড আছে, সুতরাং আমরা কর্ডাটার অন্তর্ভুক্ত। তাহলে কর্ডাটার মধ্যে ভার্টিব্রাটা এবং স্তন্যপায়ী, ভার্টিব্রাটা থেকে স্তন্যপায়ী, অর্থাৎ আমরা কর্ডাটা, ভার্টিব্রাটা এবং তার মধ্যে শ্রেণী স্তন্যপায়ীর মধ্যে পড়ি। এভাবে সমস্ত প্রাণী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই আমরা কর্ডাটাটা শুধু হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, বাকিগুলো সব কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। তো আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে 2টা প্রাণী দেখা যাচ্ছে, এদের নাম হয়তো তোমরা জানো না। এটাই কিন্তু পরিফেরা পর্ব, অর্থাৎ আমাদের পর্ব 1, পরিফেরার পর্বের 2টি প্রাণী। পরিফেরা পর্বের 2টি প্রাণী, এদের নাম হচ্ছে স্পঞ্জিলা এবং স্কাইফা। এদের স্বভাব কীরকম হয়? এদের স্বভাব হচ্ছে, পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত, কারণ এদের দেহে বিভিন্ন কুঠরি থাকে, কোষে থাকে, ওগুলো দিয়ে তারা অক্সিজেন এবং খাদ্য গ্রহণ করে, ফলে এরা স্পঞ্জ নামে পরিচিত। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে এবং এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এবং এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এরা সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, ওই বললাম অসংখ্য ছিদ্রযুক্ত, অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না। এই বৈশিষ্ট্যের কারণে, অর্থাৎ দেহকোষ অসংখ্য ছিদ্রযুক্ত, কোনো অক্সিজেন, এগুলো দিয়ে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে এবং দেহে কোনো কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না বলে এদেরকে স্পঞ্জ নামে পরিচিত।
এবারে আরেকটা প্রাণী দেখি, আমি আগেই বলেছি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া। দেখো এই নিডারিয়া পর্বের একটি প্রাণী দেয়া আছে। এই প্রাণীটার নাম তোমরা কি জানো? এটি হচ্ছে হাইড্রা, অনেকেই হয়তো জানো। এদের স্বভাব এবং বাসস্থান হচ্ছে পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ বা ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের স্বভাব এবং বাসস্থান এর সাথে সাথে সাধারণ বৈশিষ্ট্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো আমাদের মনে রাখতে হবে, একবারে অনেকটা মুখস্থ রাখতে হবে। তো নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্যটা কি? দেখো, নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভিতরের দিকের স্তরটিকে বলা হয় অ্যান্টোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্ড্রন বলা হয়। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে দেহ দুটি ভ্রূণীয় কোষের স্তর দ্বারা গঠিত। দুইটা ভ্রূণীয় কোষের স্তর আছে, যেটা বাইরের কোষের স্তর সেটিকে বলা হবে অ্যাক্টোডার্ম এবং যেটা ভিতরের কোষের স্তর সেটিকে বলা হবে অ্যান্টোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্ড্রন বলা হয়। এটা একাধারে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। সিলেন্ড্রন কাকে বলে? দেহ গহ্বরকেই বলা হয় সিলেন্ড্রন। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীর দেহ গহ্বরকে বলা হবে সিলেন্ড্রন। এই প্রশ্নটি আমাদের ইম্পর্টেন্ট। তো নিডারিয়া পর্বের দুটি প্রাণী কি কি? হাইড্রা এবং অবিলিয়া মনে রাখবা। এবারে পর্ব 3 পড়ার আগে দেখি পর্ব 3-এর প্রাণীগুলো কেমন। এটিকে মনে হচ্ছে ফিতাকৃমি। এটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর নাম হচ্ছে যকৃৎ কৃমি। সরি, আমার ভুল হয়েছে, এটির নাম হচ্ছে যকৃৎ কৃমি, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের স্বভাব এবং বাসস্থান কেমন হয়? স্বভাব হচ্ছে এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এবং এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসাবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। তাহলে এই পর্বের প্রাণীরা সাধারণত পরজীবী হয়, বহিস্থ পরজীবী বা অন্তস্থ পরজীবী হিসেবে এরা জীবদেহেরই ভিতরে বা বাইরে বসবাস করে। এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা বা স্যাঁতস্যাঁতে মাটিতেও বাস করে। এদের সাধারণ বৈশিষ্ট্য কেমন হয়? দেখো, সাধারণ বৈশিষ্ট্য বলতে দেহ অনেকটা চ্যাপ্টা, উভলিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল বলতে অনেকটা শক্ত খোলসের মতো বোঝায়। তো দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক বা আংটা থাকে। দেহে এক ধরনের চোষক বা আংটা থাকে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যকৃৎ কৃমি, ফিতাকৃমি। তাহলে যকৃৎ কৃমি, ফিতাকৃমি এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের উদাহরণ। এবারে আমরা পর্ব 4-এ যাই। দেখো, এই দুটি প্রাণীকে কি তোমরা চিনতে পারছো? সম্ভবত চিনতে পারবা। একটা হচ্ছে কৃমি, এগুলো হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। এই প্রাণীদের একটি হচ্ছে গোল কৃমি আর একটা হচ্ছে ফাইলেরিয়া কৃমি। এই দুইটাই হচ্ছে কৃমি। এদের স্বভাব এবং বাসস্থান কেমন হয়? দেখো, এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে অন্ত্রে বা রক্তে বসবাস করে। এদের পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। অনেকে একে নেমাথেলমিনথেস বলে। তাহলে দেখো, এই পর্বের প্রাণীরাও কিন্তু অন্তঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বাস করে। এরা মানব দেহে বাস করে বা বিভিন্ন প্রাণীর দেহে বাস করে। আবার কিছু কিছু প্রাণী আছে যারা মুক্তভাবে পানিতে এবং মাটিতেও বাস করে। এদের আরেকটা নাম হচ্ছে নেমাথেলমিনথেস। তো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কেমন হয়? দেখো, এদের সাধারণ বৈশিষ্ট্য দেহ অনেকটা নলাকার, তোমরা দেখতে পাচ্ছ পাইপের মতো নলাকার, এবং পুরো ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। সাধারণত এরা একলিঙ্গ হয়। দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই।
প্রকৃত সিলোম নেই, এদের কিন্তু সিলোম নেই, অর্থাৎ নেমাটোডা পর্বের দেহ গহ্বরে প্রকৃত সিলোম থাকে না, আর এরা সাধারণত একলিঙ্গ হয়। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের স্বভাব বাসস্থান মনে রাখতে হবে এবং সাথে সাথে সাধারণ বৈশিষ্ট্যগুলো অবশ্যই একবারে ঠোঁটস্থ রাখতে হবে। এই পর্বের প্রাণীদের উদাহরণ আমরা দুটো দেখলাম। এবারে আর দুটি প্রাণী দেখা যাচ্ছে, এগুলি আমাদের অনেকেরই পরিচিত, জোঁক এবং কেঁচো। জোঁক এবং কেঁচো এই দুটি পর্বের প্রাণী দেখো, এগুলো অ্যানেলিডা পর্বের প্রাণী। 5 নম্বর পর্ব অ্যানেলিডার পর্বের প্রাণী। দেখো জোঁক এবং কেঁচো এদের স্বভাব এবং বাসস্থান কেমন হয়। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতেও বসবাস করে। আশা করি বুঝতে পেরেছ। এই পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো কেমন হয়। এদের দেহ নলাকার এবং খণ্ডায়িত হয়। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। নেফ্রিডিয়া নামক কি থাকে? রেচন অঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে শিটা থাকে। প্রত্যেকটা খণ্ডে দেহ যে খণ্ডাকার, এই প্রত্যেকটা খণ্ডে শিটা থাকে। শিটা বলতে কি রাবারের মতো স্থিতিস্থাপক, টানলে বারে আবার চেপে দেয়, স্থিতিস্থাপক ইলাস্টিকের মতো, এটাকে বলা হয় শিটা। তবে জোঁকে কিন্তু শিটা থাকে না, শিটা দিয়ে চলাচল করে। যেমন কেঁচো দেখবা, কেঁচো হাঁটার সময় কিভাবে হাঁটে, চলে কিভাবে, তাদের তো পা নাই, তো শরীর দিয়ে চলে, তো কীভাবে চলে দেখবা একটু। ওইটা শিটাটা হচ্ছে চলার কাজে ব্যবহার করে। এবারে আরেক ধরনের দেখছি, এটি আমাদের খুব পরিচিত। আরশোলা তো বাসা বাড়িতে পাওয়া যায়, আর বাইরে গেলেই দেখবা ফুলে ফুলে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে, গাছ গাছেরা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রঙের প্রজাপতি। প্রজাপতি দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। এই পর্বের প্রাণীরা, এরা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটি একটি বৃহৎ পর্ব। এই প্রাণীগুলোর নাম প্রজাপতি এবং আরশোলা। এদের স্বভাব এবং বাসস্থান কেমন হয়। এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহু পরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এই পর্বের অনেক প্রজাতি প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। এদের অনেকেই কিন্তু ডানার সাহায্যে উঠতে পারে, আবার অনেকে পারে না। এই পর্বের আরেকটা প্রাণী তোমরা জানো হয়তো, চিংড়ি মাছ। আমরা যেটাকে মাছ হিসেবে খাই, সেটি কিন্তু আসলে মাছ না, আর্থ্রোপোডা পর্বের এক ধরনের পোকা বলা যেতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য কেমন হয় দেখো। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাংশ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাঙ্খী বা অ্যান্টিনা থাকে। তোমরা প্রজাপতির মাথায়, আরশোলার মাথায় দেখবা একজোড়া পুঞ্জাঙ্খী বা অ্যান্টিনার মতো থাকে। দেহ নরম, কাইটিন সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। তাহলে দেহ কাইটিন দ্বারা সমৃদ্ধ, শক্ত আবরণী দ্বারা আবৃত। তোমরা হয়তো মরা প্রজাপতি বা মরে যাওয়া আরশোলা দেখছো, তাদের টিপে দেখবা যে শক্তের মতো কি যেন একটা খোলসের মতো ভেঙে গেল, এটি কাইটিন। এই পর্বের প্রাণীদের উদাহরণ হতে পারে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। তাহলে আমরা দুটি পর্বকে অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, এই পর্বের দুটি প্রাণীকে অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে পারি। এক হচ্ছে চিংড়ি এবং কাঁকড়া। এগুলো অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। চিংড়ি এবং কাঁকড়ার অর্থনৈতিক গুরুত্ব প্রচুর। এবং প্রজাপতিকেও যদি আমরা হিসেব করি, প্রজাপতি পরাগায়নে অংশ নেয়, সেদিক থেকে প্রজাপতির গুরুত্ব কম নয়। এবারে আর একটা পর্ব দেখি, মলাস্কা পর্ব। তোমরা হয়তো শামুক, ঝিনুক এগুলো চেনো, তো এগুলো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এদের স্বভাব ও বাসস্থান দেখো। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে। এরা সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে এবং স্বাদু পানিতেও বাস করে। আমাদের এদিকে যে শামুক ঝিনুক পাওয়া যায়, সেগুলো স্বাদু পানির শামুক ঝিনুক। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম, দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত।
পেশিবহুল পা দ্বারা এরা চলাচল করে। দেখবা শামুক যখন চলে পেশিবহুল একটা পা দিয়ে তারা চলাচল করছে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা শ্বসন কার্য চালায়। যেমন উদাহরণ হিসেবে শামুক এবং ঝিনুক। শামুক ঝিনুকেরও অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক। এবারে আমরা অষ্টম পর্ব দেখব। অষ্টম পর্ব হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের দুটি প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, তারা মাছ এবং সমুদ্র শসা। তারা মাছ এবং সমুদ্র শসা একাইনোডার্মাটা পর্বের দুটি প্রাণী। এদের স্বভাব ও বাসস্থান দেখো। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না, এরা অধিকাংশ মুক্তজীবী। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না, এরা অধিকাংশ মুক্তজীবী। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমানভাবে ভাগে বিভক্ত। দেখো তারা মাছের দিকটাতে তাকাও, দেহ 5টা ভাগে বিভক্ত এবং সমান ভাগে বিভক্ত। পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে এরা চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় বা পৃষ্ঠাদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা নির্ণয় করা যায় না। তোমরা তারা মাছের অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করতে পারবা, কিন্তু মাথা কোনটা সেটা নির্ণয় করতে পারবা না। আর এদের মাঝ বরাবর যদি ভাঁজ দাও, কল্পনা করো মাঝ বরাবর ভাঁজ দিলে একেবারে এপাশ ওপাশ মিলে যাবে। যাদের এইরকম ঘটনা ঘটে তাদেরকে আরেকটা জিনিস বলা হয় অরীয় প্রতিসম। তাহলে এই পর্বের প্রাণীরা কিন্তু অরীয় প্রতিসম পর্ব। এবারে আমরা বললাম যে আজকে আমরা 8টি পর্বই আলোচনা করব, শুধুমাত্র অমেরুদণ্ডী পর্বের প্রাণী, অমেরুদণ্ডী অংশটা আলোচনা করব। আজকে আমরা অমেরুদণ্ডী অংশ আলোচনা করলাম। এবারে এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছো তাদের জন্য বলছি, তোমরা কতটুকু শিখতে পেরেছো তার একটা উদাহরণ হিসাবে তোমাদের একটা বাড়ির কাজ দেই, কেমন? দেখো এখানে কিছু প্রাণী দেখা যায়। এটাকে আমরা বলি চিত্র, একটা নাম দিলাম চিত্র পি, আর একটা পর্ব দিলাম চিত্র কিউ। এখন এখান থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিই। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে, আমরা অধ্যায়ের শুরুতে আলোচনা করেছি। দ্বিতীয় হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর পর্বগুলোর নাম লিখো। অমেরুদণ্ডী প্রাণীর যে পর্বগুলো আছে যেগুলো আমরা আজকে আলোচনা করলাম সেগুলোর নাম লিখো। গ চিত্র পি যেটা দেখা যাচ্ছে প্রজাপতি, এটি কোন পর্বের প্রাণী এবং এদের বৈশিষ্ট্য আলোচনা করো, আমরা একটু আগে বললাম। এবং ঘতে চিত্র পি এবং কিউ এদের স্বভাব এবং বাসস্থান বর্ণনা করো। অর্থাৎ দেখো আমরা যে স্বভাব, বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম, এগুলোই কিন্তু আমাদের অধ্যায় 1-এর সৃজনশীল হিসাবে পরীক্ষায় আসতে পারে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই স্বভাব, বাসস্থান, প্রকৃতি এবং সাধারণ বৈশিষ্ট্য উদাহরণ সহ খুব ভালো করে মনে রাখবা, বাসায় প্র্যাকটিস করবা। এগুলা একবারই মনে থাকে না, তবে পড়বা এবং লিখবা। পড়তে হবে, লিখতে হবে, তাহলে আশা করি মনে থাকবে। তবে অবশ্যই বিজ্ঞান বুঝে বুঝেই পড়তে হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। স্কুল খুললে আবার দেখা হবে। এখন অবশ্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলার কারণে সবার সাথে দেখাই হয়। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।